শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন বাস, মিনি বাস, কোচ, মাইক্রো, মোটর শ্রমিক ইউনিয়নের আমাদের মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইমদাদুর রহমান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং ভিডিও হট নিউজ 69 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। একজন প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি। রেজিস্ট্রেশন 548 খুলনা। আমি আপনাকে তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সেক্রেটারি বাবু কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাবা সমতুল্য মানুষ। তারপরে এখানে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব আহমদ ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপস্থিত আছেন বাংলাদেশ মাটি মানুষের নেতা অর্থাৎ সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ ভাই। আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে সাংবাদিক পড়া ভাই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই শীতের প্রাঙ্গণে আমাদের এই সকালবেলায় আমরা সাক্ষাৎকারে বসেছি। আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে এখানে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য জনাব ইমদাদুর রহমান কাকা আছেন এখানে। আমাদের বাস, মিনি বাস, কোচ, মাইক্রো, মোটর শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন 548 খুলনার মাননীয় সভাপতি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইমদাদুর রহমান কাকা, আপনি যখন এখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আপনার কাছে কেমন লাগছে সে কথাটা আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমদাদুর রহমান। আমি এইবার দিয়ে 7বার এই ইউনিয়নের সভাপতি হয়েছি। তা নির্বাচিত সভাপতি হওয়ার পরে স্বাভাবিক প্রত্যেকেরই মনে একটা আনন্দ আছে, কিন্তু আনন্দ আমি পুরো পাইনি। এই কারণ হচ্ছে সংগঠনের যা দেওয়ার আমার দরকার তা আমি বেশি পাচ্ছি। শ্রমিকদের যে চাহিদা মেটাতে না পারলে তো আমার নেতা হয়ে আমি একটা নেতা হলাম, যদি আমার কর্মীরা বা আমার শ্রমিকরা তার স্বার্থ সিদ্ধি না কাজ করাতে পারে আমার দিয়ে, তাহলে আমার কাছে কষ্ট লাগতেছে। তাদের কি বল ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে মাননীয় প্রেসিডেন্ট সাহেব জনাব ইমদাদুর রহমান সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে আপনি 7বার নির্বাচিত আমাদের মাননীয় প্রেসিডেন্ট। আমাদের বাস, মিনি বাস, কোচ, মাইক্রো, মোটর শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন 548 খুলনার একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি আপনাকে। কেননা একটা কথা বলতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সবসময় সর্বোৎকৃষ্ট পন্থা। আপনি অনেস্টির সাথে কাজ করে গেছেন বিদায় মনে করেন যে আপনি 7বার নির্বাচিত হতে পেরেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের ইউনিয়ন ফেডারেশনের মধ্যে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আপনাকে বিপুল করে পাশ করিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং শ্রমিক যারা আছেন এবং তাদের ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি চ্যানেল 69 থেকে আমি চলে যাচ্ছি। এখানে আমাদের উপস্থিত আছেন বাবা সমতুল্য আমাদের সাধারণ সম্পাদক জনাব বাবু মিয়া। অর্থাৎ আমি বাবু কাকার কাছে আমি জানতে চাচ্ছি, কাকা আপনি যখন সেক্রেটারি নির্বাচন হলেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সেটা আমার চ্যানেলকে তুলে ধরবেন। খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগতেছে, কিন্তু আমার শ্রমিকদের যা দেওয়ার কথা তা আমি দিতে পারিনি, যার জন্য শ্রমিকরা আমাকে করছিল। এই করোনার জন্যই, করোনার পরের থেকে আমাকে শ্রমিকদের যে একটা সাহায্য করবো সে সাহায্য করার মতো আমাদের সে অ্যাবিলিটি আমাদের অফিস ছিল না। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে মাননীয় সেক্রেটারি সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি চলে যাচ্ছি, এখানে উপস্থিত আছেন সাজ্জাদ ভাই। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াতে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা আমার চ্যানেলকে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সাজ্জাদ হোসেন। আমি বাস, মিনি বাস, মোটর শ্রমিক সাংগঠনিক সম্পাদক। মানে অনুভূতিটা হচ্ছে আমার জীবনে, আমি যখন নির্বাচনে আমার বয়স 24 বছর এবং আমার প্রতিদ্বন্দ্বী একজনের বয়স আপনার 45 আর একজনের বয়স 50, তাদের দ্বিগুণ ভোট আমি পাইছি এবং আমার নিজের কাছে অনেক ভালো লাগেছিল। আমি নিজে পাস করার পরে আমি নিজেই কাজ দিয়েছিলাম যে এইভাবে সফলতা পাবো আমি ভাবতে পারি নাই। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ মাটি মানুষের নেতা এবং লড়াকু সৈনিক জনাব সাজ্জাদ হোসেন ভাই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়াতে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনার এগেনিস্ট পার্টি যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি যে সাধারণত ফাইনাল খেলা যখন থাকে তখন বিশেষ করে আমরা ফুটবল খেলার কথা বলি, যদি ফুটবল খেলার মধ্যে যদি আমরা বিশ্বকাপের কথা যদি বলি তাহলে ফাইনাল খেলার মধ্যে 2টা টিম থাকে। 2টা টিমের মধ্যে আমি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা টিম জিততে হবে। তো আপনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত যখন হয়েছেন আপনি বিপুল বোর্ডে
আপনার এগেনিস্ট পার্টিকে প্লান্টিং শটের মাধ্যমে আপনি বিপুল বোর্ডে আপনি জয়লাভ করেছেন। এই জন্য আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল 69 থেকে সাংবাদিক ফরহাদ ভাই। আমি চলে যাচ্ছি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা অর্থাৎ দরাকুশলী জয়েন্ট সেক্রেটারি, এখানে উপস্থিত আছেন আমাদের আহমদ ভাই। আহমদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত হওয়াতে আপনার কাছে কেমন লাগছে? খুব আনন্দিত লাগছে, কিন্তু আমাদের হলো একটা দাবি যে আমরা এই যে রোডে ঘাটে গাড়ি ঘোড়া চালাই, কিন্তু আমাদের হলো কোনো সাহায্য অনুমতি পাই না। কারণ হচ্ছে যে গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যাক্সিডেন্ট করলাম, দেখা যাচ্ছে আমাদের 5 বছর জেল দিল এবং 5 লক্ষ টাকা জরিমানা দিল, কিন্তু আমরা কীভাবে দেবো? আসলে তো আমাকে দেওয়ার সমর্থ নেই। যদি আমরা দিতেই পারবো তাহলে আমরা রোডে গাড়ি চালাবো। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে মাননীয় আহমেদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনি যে টপিকটা তুলে ধরেছেন। আমি চলে আসছি এখানে প্রেসিডেন্ট সাহেবের কাছে আবারও। ইমদাদুর রহমান সাহেব, আমি আমার সেক্রেটারির মাধ্যমে চ্যানেল 69 থেকে অনলাইন পোর্টাল থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি আছে একজন প্রেসিডেন্ট হিসাবে, সেই কথাটা তুলে ধরবেন। বর্তমান সরকারের কাছে সরকার তো আমাদের কোনো সাহায্য করে না। আমরা ট্রেড ইউনিয়ন করি, শুধু আমাদের টাকা আমাদের কাছ থেকে দিয়ে আমরা শ্রমিকের কল্যাণ বা বিভিন্ন যে কোনো সাহায্য সহযোগিতা আমরাই করতে পারি। কিছু মালিক সমিতি, আমার মালিকরা আমাদেরকে কিছু সাহায্য দেয়, সেই টাকা দিয়েই আর আমরা নিজেদের চাঁদা, ব্যক্তিগত চাঁদা দিয়েই এই সংগঠনের পরিচালনা করি। সরকারের কাছে আমাদের চাওয়ার পাওয়ার একটাই জিনিস, সরকার যে দেশের সুশীল সমাজ বা কিছু কতিপয় লোকদের ভিউয়ার্স, আমি কথাতে যাচ্ছি, তারপর আপনি সামনের দিকে একটু চলে যাবেন। আচ্ছা, তো হলো সরকার হলো সুশীল সমাজের কথা মতো বর্তমান যে আমাদের বিরুদ্ধে 109টা আইন পাস করেছিল, সে আইন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু সরকার এমনই একটা কাহিনী এই দেশে, আমাদের একটা ড্রাইভার ওই যে মিশুকমণির অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই ব্যাপারে আমাদের এক ড্রাইভারের 27 যাবতীয় আইন তো আমাদের বিরুদ্ধে এরকম আইন ছিল না। ওরা তারপর 27 দেওয়ার পরে আমরা আন্দোলনে গেছি, সরকার আমাদেরকে বলল যে আপনারা আইনের আশ্রয় নেন। একাদশী তারা সারাতে 30 যায় থেকে আইনে আশ্রয় নিলে আমাদের ফের রায় হলো যে আমরা 24 লক্ষ টাকাও দিতে হবে। যাবজ্জীবন জেল তো আমার আছেই, তারপর আবারও 24 লক্ষ টাকা দিতে হবে। বিদায় ফের আমরা আপিল করলে, আপিল চলাকালীন ছেলে আমার ওই ড্রাইভার জেলখানায় মারা গেছে, কিন্তু আদেও সরকার আমাদের এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, কিছু দাঁড়ায় বলি। পরে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সে মারা গেছে। আমার কথা হচ্ছে বর্তমান যে আইনগুলো পাস করেছে সরকার, কিছু আমাদের ছাত্র আমাদের পক্ষেরও কিছু আইন আছে, কিন্তু বেশিরভাগ আইনেরও আমাদের সাধারণ শ্রমিক বা ড্রাইভার হেল্পার সুপারভাইজারদের ক্ষতিকর আইন হয়েছে। এটাই আমরা সরকারের কাছে চাই যে এই আইনটা পুনরায় সংশোধনী করে আমরা যাতে সঠিকভাবে বুঝবেন নাই, গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হবে, যে লোক গাড়ি পালাইছে সে পরিচিত অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলেই ড্রাইভার তদন্তকারী অফিসার লিখে দিল যে আমি কী করবো, কিন্তু ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করেছি, তাহলে আমার 302 ধারায় আমার নামে কেস হয়ে যাবে, আমি আমার ফাঁসির অর্ডার হতে পারে। এই কারণে আমি সরকারকে বলবো যে এই আইনে কিছু সংশোধন করে পুনরায় আবার আমাদের ব্যাপারে যে আইন পাস হয়ে গেছে তারপরে সংশোধন ইচ্ছে করলে তারা উঠে আবার সংশোধন অনুমোদন দিয়ে ফের এই আইন সংশোধন করার সুযোগ তাদের আছে। এরা ভালো দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, রঙ্গিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে এখানে বাস, মিনি বাস, কোচ, মাইক্রো, মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদের এখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব যে কথাটা তুলে ধরলেন, ইমদাদুর রহমান সাহেব 548 খুলনা রেজিস্ট্রেশন, উনি বলতে যাচ্ছেন যে সরকারের কাছে ওনাদের দাবি দাবা হচ্ছে এটাই যে সরকার যে 109টা যে রোল এবং ঋষি জারি করেছে, আইন জারি করেছে, সেখান থেকে উনি যে কথাটা বলতে যাচ্ছেন যে সরকার পারে যে যেহেতু এটা আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের জনগণের একটা অধিকার আছে, জনগণ যা বলবে সরকার সেভাবেই ইয়ে করতে হচ্ছে।
সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি যে সাধারণত একটা জিনিস কথাটা একটু চিন্তা করলে হয় যে ম্যান ইজ মর্টেল, মানুষকে মরতে হবে। এই মানুষকে মরতে হবে মৃত যে ব্যাপারটা, এটা যে একজন মোটর শ্রমিক ড্রাইভার অথবা একজন যে কোনো ড্রাইভার যে মেরে ফেলবে মানুষকে, এমন তো নয়। আমি আপনার কাছ থেকে যে জিনিস আমি বরাবর একটি কথাটা একটু সরাসরি আমি বলতেই পছন্দ করি। এই কথাটা সাধারণত দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া লাগার পরে চিন্তা ভাবনা করলো যে ওরা আত্মহত্যা করবে। 24 ঘন্টা মাথার মধ্যে শুধু একটা জিনিসে থাকে যে আত্মহত্যা করতে হবে। কি করবে? গাড়ির নিচে মাথা দিবে। কোথায় দিবে? ট্রাক দিবে, বাস দিবে, মিনি বাস দিবে, মাইক্রোবাসের মধ্যে দিবে, অথবা যেখানে একটা দিবে, হ্যাঁ, বা বাড়িতে ঝুলা করবে। এই যে একটা পয়েন্ট তার মাথার মধ্যে শুধু থাকে আত্মহত্যা করার জন্য। আর একটা জিনিস হচ্ছে, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের মধ্যে চলে আসছি। ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা কি পাচ্ছি? আমরা ছোট্ট মোবাইলের মাধ্যমে আমরা এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে কথা বলতে পারছি। লাইলি বলতো সিঁড়ি ফরাদের যুগ ছিল, একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে দিনকে দিন চলে গেছে, কথা বলার সেই সুযোগ পায়নি। এখন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা লাভ ইজ হ্যাভেন, হ্যাভেন ইজ লাভ, ভালোবাসা স্বর্গ থেকে আসে স্বর্গতে চলে যায়। প্রেম প্রীতি ভালোবাসা আছে। এখন মোবাইলের মাধ্যমে কথা বলতেছে, মোবাইলে একজন আরেকজনের সাথে কথা বলতেছে। কথা বলার পর একটি জিনিস যে বললো যে আমি অমুক জায়গায় আছি, তুমি অমুক জায়গার মধ্যে আসো। এখন মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে যাচ্ছে। ইন দ্য মিড টাইম তার তো মন তো পড়ে রয়েছে তার প্রেমিকার দিকে, তো তার মনটা তো ওইভাবেই থাকবে। তো এখন সে যদি এখন ওই কথা বলতে বলতে ইচ্ছাকৃতভাবে যদি এখানের মধ্যে ট্রাকের নিচে বা বাসের নিচে মাইক্রোর নিচে যদি মারা যায়, এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই আইনের জন্য কি করতে হবে? এই আইনের জন্য কি আমাদের শ্রমজীবী যারা এখানে ড্রাইভার ভাইরা আছে ওনারা দায়ী? আজকে একটু জিনিসটা করতে হবে যে এই যে আইনের যে ধারাগুলি আছে, হ্যাঁ, দোষে গুণে মানুষ, দোষ হবে, বিচার করবে, ঠিক আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে এগুলো একটু দেখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে মারা গেল, হ্যাঁ, গাড়ির তলে মাথায় করে, সেখানের মধ্যে চলন্ত অবস্থায় গাড়ি চলতেছে, তো এখানের মধ্যে সে নিজ ইচ্ছা স্বইচ্ছার মধ্যে চলে গেল। এটার জন্য আমরা কখনো ড্রাইভারকে দাবি করতে পারবো না। আমরা দাবি করতে পারবো না হাজব্যান্ডরা ঝগড়া করে, প্রেমিক প্রেমিকা ঝগড়া করে এখানে গাড়ির তলায় মাথার মধ্যে দিয়ে দিল, এটার জন্য। তো এই জন্য আমি বলবো যে একজন ড্রাইভার তো ইচ্ছাকৃতভাবে সে ওই ব্যক্তিটাকে মারা নাই বা বলে নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বললাম। এরকম ধরনের অনেক ঘটনা আমাদের ঘটছে বাংলাদেশে। এমন তো নয় যে নাই, শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর সব জায়গার মধ্যে সে এরকম ঘটনা ঘটেছে। আমার দেখা, আমি দুবাইতে একটা ঘটনা দেখেছি যে একজন মহিলা আপনার হসপিটালে যাওয়ার সময় আপনার চলন্ত অবস্থায় মনে করেন যে মহিলা আপনার রাস্তা পারাপার হয়েছে, এখান থেকে হয়েছে। তো এখান থেকে যে জিনিসটা হয়েছে যে সরকার থেকে অনুদান যে জিনিসটা আছে যে এখানে দুজনকে এখানে সেপারেশনভাবে মীমাংসা করা হয়েছে, কেন এটা চলন্ত অবস্থার মধ্যে করেছে এবং এখানের মধ্যে সব কিছু দেওয়া আছে, রোড সাইকেল থেকে সব কিছু দেয়। তো এটা তো হঠাৎ করে হয়েছে। তো এরকম ধরনের যদি যদি হয়, তো এখানে যদি 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা যদি জরিমানা করা হয়, তাহলে আমার শ্রমজীবী ভাইরা কত টাকা ইনকাম করে? একটা গাড়ি চালালে সারাদিনের মধ্যে 500 টাকা পকেটে আনতে খুব কষ্ট হয়ে যায়। আজকে এই ট্যাক্স অমুক ট্যাক্স, পুলিশ প্রশাসন, এটা করতে করতে দিন যায়, শেষ যায়, রাত যায়। এই জন্য আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, কিছু আইন এখানে সংশোধন করতে হবে এবং তাদের প্রতি সদয় করতে হবে। কেননা ওনারা হচ্ছে খেটে খাওয়া মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো ওনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং তার সাথে আমাদের মাননীয় এমপি মহোদয় সাইফুজ্জামান শিকর ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো যে সব দিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। আমি পরবর্তীতে আমি আপনার কাছ থেকে কাকা যে জিনিসটা জানতে চাচ্ছি, COVID-19 আপনি জানেন করোনা ভাইরাস সারা বিশ্বের মধ্যে আবির্ভাব হয়েছে এবং এখানে শীতকাল, আমরা আগাম একটা লক্ষণ পাচ্ছি যে আবারও COVID-19 হানাদার আসার সম্ভাবনা আছে। তো COVID-19কে সামনে রেখে একজন সভাপতি হিসাবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা কী ধরনের সেফ সিকিউরিটি আপনারা যারা শ্রমজীবী আছেন দিচ্ছেন, আপনারা পাচ্ছেন? তো এই জিনিসটার কথা একটু তুলে ধরবেন এবং সরকার কর্তৃক আপনাদের চাওয়া পাওয়া কী ছিল এবং কী করতে পেরেছেন এবং আপনারা ব্যক্তিগতভাবে কী করতে পেরেছেন?
সরকার কর্তৃক আমাদের চাওয়া পাওয়ার আমলিটা প্রথমে আমি বলছি যে সরকার আমাদের কোনো সাহায্য করে না। তারপরেও জননেত্রী শেখ হাসিনা একটা পয়লা বাংলা বছরের নতুন বছরে ওই বক্তব্যে উনি বলেছিলেন যে আমি 5,000 কোটি টাকার যে শ্রমিকদের দেব, বিভিন্ন 7 প্রকার শ্রমিকদের কথা বলেছিলেন। সেই আলোকে আমরা আমাদের শ্রমিকদের অ্যাকাউন্ট নম্বর সহ কার্ড বানাই, অ্যাকাউন্ট নম্বর বানাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ওই নাম্বারের লিস্ট করে ওনাদের কাছে আমরা পাঠাইছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস যে আমাদের সময় আস্তে আস্তে ওই টাকা আর আমরা পাইনি। মানে এইটা হলো আমার শ্রমিকদের আমরা দিতে পারিনি, কিন্তু তাদের পয়সা খরচ করেছে, অ্যাকাউন্ট করেছে। দ্বিতীয় হলো যে সরকার আমাদের এরকম কোনো সিস্টেম নেই যে আমাদের কয়েকশো কোটি টাকা আমাদের টাকা কল্যাণ ফান্ডে সরকারের কাছে জমা, কিন্তু মালিকরা আমাদের নিয়োগপত্র দেয় না। আর সেই নিয়োগপত্র পাওয়া যদি দিত, তাহলে সরকার যদি তার একটা নিয়ম থাকতো যে মালিকের নিয়োগপত্র না দিলে ওই মালিকের বিরুদ্ধে কেস হবে, তাহলে ড্রাইভার যে না নেয় তার বিরুদ্ধে কেস হবে। আমি কয়েক মিটিংও এই কথা বলেছি। তাহলে কী হবে যে নিয়োগপত্রটা বাধ্যতামূলকভাবে দেবে মালিক। যখন নিয়োগপত্র পাবে, তাহলে আমার ড্রাইভার মারা গেলে আমরা তো টাকা সরকারের ঘরে জমাই দিচ্ছি করলাম, কারণ আমি লাইসেন্স রিনিউ করার সময় রিভিউ দিচ্ছি, গাড়ির কাগজ করার সময় সরকারের টাকা দিচ্ছি, ওই টাকার থেকে কল্যাণে একটা টাকা জমা থাকে। যে টাকা আমরা মারা গেলে 2 লাখ 2.5 লাখ টাকা অসুস্থলি টাকা দেওয়ার কথা, কিন্তু আদৌ আমরা ওই টাকা কেউ পাচ্ছি না, কারণ আমাদের মায়াবিকরা আমাদেরকে নিয়োগপত্র দিচ্ছে না। বিদায় আমরা ওই টাকা মালিক করতে পারছি না। আমার এই একটা পয়েন্ট। আর 2 নম্বর হলো আমাদের সংগঠনের ওই যে আমরা শ্রমিকদের নিজেদের 20 টাকা করে চাঁদা নিই, ওই টাকা মানে আমাদের শ্রমিক কল্যাণের নিজের টাকা, এবং মালিকরা সংগঠন চালানোর জন্য সংগঠন ব্যয় বা আগে মাঝখানে বন্ধ করে দিচ্ছিল সরকার সহ মালিকরা। বর্তমানে ওরা আবার 30 টাকা করে চালু করেছে। প্রত্যেক দিন একটা গাড়ি 30 টাকা করে কর্মরত শ্রমিকরা মালিকদের তরফ থেকে এই যে অর্ডার হয়েছে, সেইটা আমাদের আপাতত আমরা এই 1 মাস ধরে চালু হয়েছে, এর মাঝে বন্ধ ছিলই নয়। তো ওই টাকার থেকে আমরা শ্রমিকদের নিয়ে গিয়ে অসুস্থ পড়ে থাকলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে চিকিৎসা, মানে বিভিন্ন রকম সাহায্য তাদের করতে হয়, করে আমাদের ফান্ডে যত পরিমাণ টাকা থাকে ওদের সাহায্য করি। বর্তমানে আমাদের এই 9 মাসে করোনার এই 9 মাসে কোনো কালেকশন না থাকায় এবং সরকারের মধ্যে চড়া চাপ থাকায় আমাদের যে ফান্ডের যে টাকা ছিল আমরা করেছি এই করোনার মধ্যে মানুষের ত্রাণ কিনে দিচ্ছি, কিছু এমনি আর্থিক সাহায্য করার পরে এখন আমাদের কাছে আর্থিক অবস্থাও ভালো না। বিদায় এখন আমরা অসহায় অবস্থায় যাচ্ছি। বহুত লোক আমাদের মারা গেছে, তাদের ফ্যামিলিকে টাকা দেওয়াও এখন আমরা দিতে পারি নাই। তাদেরকে মারা গেলে 50,000 40,000 মিনিমাম টাকা দেওয়া লাগে একটা ফ্যামিলি। এটা তো সরকার দেয় না, আমরাই যে টাকা কালেক্ট করি এর থেকেই দেই। বর্তমান আমরা এই লোক বেশ অসুবিধাই আছে। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে মাননীয় সভাপতি আপনি যে কথাটা তুলে ধরেছেন, আমি সরকার আমাদের মাননীয় সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং তার সাথে দৃষ্টি আকর্ষণ করছি সাইফুজ্জামান শিকর ভাই, আমাদের মাননীয় এমপি মহোদয়, যে কোভিড-19কে আমরা ভয় না করে আমরা যাতে জয় করতে পারি, এবং সরকার থেকে যে সমস্ত অনুদানগুলি আসে আমরা ডোর টু ডোর যাতে আমরা এটা পৌঁছে দিতে পারি। এবং যেই দাবিটা এখানে করেছেন ইমদাদুর রহমান প্রেসিডেন্ট হিসাবে, এটা ওনার ব্যক্তিগত দাবি না, এটা ওনাদের সংগঠনের মূলক সবারই দায়িত্ব। তো এখানে আমার আলোকিত ব্যক্তি হিসাবে ওনাদের সবার দায়িত্বের মধ্যে এক্সাম্পল স্বরূপ এখানে বাবু কাকা আছেন, একজন সেক্রেটারি, এবং হচ্ছে যে আমাদের আহমদ মিয়া সহসাধারণ সম্পাদক, এবং সাজ্জাদ ভাই আছেন সাংগঠনিক সম্পাদক। ওনারা যে দাবিটা করেছে যে আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রতিটা ঘরে ডোর টু ডোর আমরা দিতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি স্যাটেলাইটের মাধ্যমে আবারও চলে যাচ্ছি। হ্যাঁ কাকা, আপনার সামনে আমি আর একটা কথা বলে গেছিলাম মাঝে, আমাদের মাননীয় সদস্য সাইফুর রহমান শেখর, তো ওর মাধ্যমে আমরা পৌরসভা কর্তৃক মানে 14 টন চাউল আমাদের দিচ্ছিল ওই সময়, 14 টন চাউল আমার পৌরসভার লোক সবাই তাও পাই। আর এমনি থানা ভিত্তিক শ্রীপুর থানার পিওন সাহেবের মাধ্যমে
আমরা কিছু শ্রমিকদের ত্রাণ দিতে পারছি, সারিকা থানার ইউনিয়নের মধ্যে কিছু শ্রমিকের ত্রাণ দিতে পারছি, কিন্তু মোহাম্মদপুর এবং সদর এই দুই জায়গা, সদর থেকেও দেই না এক টাকা, এক কেজিতে আলু দেয়নি। যে মোহাম্মদপুর কারো কারো দেশে কারো কারো দেয়নি, এই অবস্থা। এই জন্যই সদরের লোক খুবই মানে আমাদের কাছে স্যার এ পর্যন্ত তাদের কোনো সাহায্য আমরা আর দিতেই পারি। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে মাননীয় এমপি মহোদয় জনাব সাইফুজ্জামান শিকু ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ত্রাণটুকু দিতে পেরেছে, এবং তার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি দুটি উপজেলা কর্তৃক ইউনো প্রশাসন থেকে ইউনো সাহেব যে ত্রাণগুলি দিতে পেরেছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি বাকি যে উপজেলাগুলি রয়েছে, সদর এবং অন্যান্য উপজেলাগুলি আছে, আমরা যাতে হতদরিদ্রের মাঝে বিশেষ করে এখানে 548 মোল্লা অর্থাৎ বাস মিনি বাস কোচ মাঝে ইউনিয়নের মাননীয় সভাপতি সাহেব যেই দাবিটা করলেন, আমরা এটা সরকারি জিনিস, সরকারি টাকা, সরকারি অনুদান, সরকারি জিনিসপত্র, এটা আমরা হতদরিদ্রের মাধ্যমে দিব, এটা শ্রমজীবীদের মাধ্যমে দিব। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিসগুলি আমরা প্রত্যেকটা শ্রমিকদের হাতে আমরা এটা দিতে পারি, খেটে খাওয়া মানুষদের হাতে দিতে পারি। আরেকটা কথা হচ্ছে যে আমরা একটি গণমাধ্যম থেকে একটি কথা বলবো, অন্তত পক্ষে আমরা যারা আমাদের সরকার কর্তৃক থেকে জিনিসপত্রগুলি লেনদেন হচ্ছে, আমি একটি কথা বলবো যে প্লিজ আপনারা একটু কাইন্ডলি আপনারা রক্ষক হয়ে বক্ষক করবেন না। আমি আবারও বললাম, আপনারা যে জিনিসগুলি যারা পাচ্ছেন রক্ষক হয়ে বক্ষক করবেন না। অনেক সময় আমরা দেখতে পেরেছি, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখতে পেরেছি হাজার হাজার টন আপনার আসছে, চাল আসছে হতদরিদ্রের মধ্যে দেওয়ার জন্য। আমরা সাংবাদিকরা যখন এটাকে ধরেছি, তাদের মধ্যে যখন এটাকে করতে পেরেছি, অনেক সাংবাদিকদের আমাদের জীবন বাজে রেখে মৃত্যুবরণ করতে হয়েছে। এই জন্য আমরা বলবো যে থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, যে কথাগুলি তুলে ধরেছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মাননীয় আমাদের ইন্দ্রদূত ভাই এবং বাবু কাকা এবং আহমদ ভাই যিনি আছেন এবং সাজ্জাদ ভাই, আপনাদেরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার আজকে সৌভাগ্য হয়েছে অনলাইন চ্যানেল 69 থেকে এবং ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাদের কথাগুলি শুনতে পেরেছি। তো সেই সুবাদে আমি বলবো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমার দ্বারা এবং আমার কথার দ্বারা যদি আপনাদের একটু উপকারও যদি করতে পারি, তাহলে আমি আমার নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করবো। ভিউয়ার্স, যারা আমার স্যাটেলাইটের সামনে আছেন এবং স্যাটেলাইটের বাইরে আছেন, আজ রাত 10:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সবাই আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে প্রেসিডেন্ট সাহেব যে সাক্ষাৎকারটি দিয়েছেন এমদাদুর রহমান সাহেব, এবং সাক্ষাৎকারের মধ্যে বাবু চাচা সেক্রেটারি হিসেবে যে কথাগুলি তুলে ধরেছেন, এবং সহসাধারণ সম্পাদক আহমদ ভাই, যুগ্ম সম্পাদক এবং সাজ্জাদ হোসেন শামুনি এবং যুগ্ম সম্পাদক এখানে আছেন। তো ওনারা যে কথাগুলি তুলে ধরেছেন, আপনারা এগুলি বাস্তবে শুনেন, বাস্তবে রূপদান করেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আপনারা 10:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews29.com, এবং আমাদের আরেকটি চ্যানেল আছে বিডি হট নিউজ 69, এবং আপনারা আমার এই সাক্ষাৎকারটি টিভি নেটওয়ার্কিংয়ের সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সারা জীবনের জন্য সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ 99 থেকে। আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আলোকিত মানুষ হিসাবে যে কথাগুলি তুলে ধরেছেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সাহেব এবং সাংগঠনিক, আপনাদেরকে ধন্যবাদ দেখাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।